আমাদের সঙ্গে ইনিও সেখানে ঘুমোচ্ছেন। দেখো 10টা বাজতে চললো, এখনো সোনা বাবা ঘুম থেকে ওঠেনি। সকালবেলা একবার উঠেছিল 6টার দিকে, বাথরুম করেছে, আবার ঘুমিয়ে পড়েছে। সোনা বাবাটা যে হ্যালো বলে দাও সবাইকে। সোনা বাবা দেখো ঘুমোচ্ছে, আমাদের সঙ্গে থাকতে থাকতে ও আমাদের মতো হয়ে গেছে। বেলা করে বাবা ও ঘুম থেকে উঠলো, ও সোফায় এসে শুয়ে পড়েছে। উঠতে হবে তো, খেতে হবে তো, উঠে পড়ো। দেখো আমাদের সঙ্গে থাকতে থাকতে আমাদের মতনই হয়ে গেছে। এখন 1:30 বাজতে চললো, ওই এখনও ওর ঘুম ভাঙছে না। তাই ওকে বলছিলাম ওঠ, উঠবি না তুই? তারপরে দেখো আমার বর এতক্ষণ শুয়েছিল, অনেক ভোরবেলা উঠেছে। ভোরবেলা উঠে লাইটের কিছু কাজ ছিল, সেগুলো সমস্ত করে এসে 7:30টার দিকে আবার এসে শুয়ে পড়েছে। এখন প্রায় 9টা বাজতে চললো। অনেক দিন পর বিছনা চাদরটা উঠিয়ে দিলাম। আগে যে বিছনা চাদরটা ছিল বেশ সুন্দর দেখতে ছিল, তাই না, লাল রঙের। তা ওটা ময়লা হয়েছিল, তাই ভাবলাম যে নতুন বিছনা চাদরটাই পাতি। আর পাততে বেশ ভালোই লাগে, পরিষ্কার বিছনা চাদর বিছনায় থাকলে দেখতেও বেশ ভালো লাগে। আমাদের এই বিছনা চাদরটা নোংরা হয় কম, কারণ আমরা তো সেই রাত্রেবেলা শুই, বাঘাও বিশেষ বিছনায় ওঠে না, ফলে নোংরাটা হয় না। আর এই সময়টাও তো আমরা বিছনায় শুচ্ছি, কিন্তু গরমকালে একদমই নয়, সেই আমরা তলায় শুয়ে থাকি। এত গরম পড়ে, বিশেষ করে এই ঘরটা তো থাকাই যায় না। আর অপেক্ষা করতে হবে না, কদিন বাদেই তো গরম হবে, সেই সমস্ত চিন্তা করে বেশ কিরম একটা লাগছে মনের মধ্যে। শীতকালটা দেখতে দেখতে কেটেই যাচ্ছে, আর কটা দিন একটু একটু ঠান্ডা আছে, তাও ইদানিং খুব গরম পড়ছে, পাখাও চালানো হচ্ছে। আর বিছনা চাদরটা দেখতে বেশ সুন্দর। এই বিছনা চাদরটা কে দিয়েছিল জানি না, গৃহপ্রবেশের সময় কেউ একজন দিয়েছিল গিফট, তো এটাই পেতে দিলাম। আর সকালবেলা খিদে পেয়েছে, এখন প্রায় 9:30 না 10টাই বাজতে চললো। আমার বর আজকে 9:45টার দিকে বেরিয়ে গেছে। আজকে রবিবার না, ওর কাজের চাপটা বেশি থাকে। বাবা এসছে, তো যা আসে প্রতিদিন একটু চা খাবে। আর আমি কি করছি জানো, কড়াইশুঁটিটা ছিল না অনেকটা পুর, তা ভাবলাম ময়দার সঙ্গে একটু মাখিয়ে কয়েকটা লুচি বানিয়ে নিই। অনেক আছে নিয়ে রাখলাম। বাবা কি করে বলো তো, যে জিনিসটা আছে সেই জিনিসটাই একসঙ্গে অনেকগুলো দিয়ে যায়। তো আমি বলছিলাম এই জিনিসটা নেই, ওই জিনিসটা আছে, এটাই বলছিলাম। কারণ কি বলো তো, বয়স হচ্ছে তো মনে রাখতে পারে না। কড়াইশুঁটির পুর লেচির মধ্যে না দিয়ে এরকমভাবেও করলেও খেতে কিন্তু খারাপ লাগে না। এখনও ফ্রিজের মধ্যে অনেকটা পুর আছে। তারা তরকারি দিচ্ছে, তরকারিটা ফ্রিজটা বার করা হয়, দাঁড়া দিচ্ছি। কড়াইশুঁটির যে লুচিটা বানিয়েছি আমি দিয়েছি, তা বাবা বলছে যে তরকারি সস চাইছিল। তো আমি ভাবলাম যে তরকারি তো আছে, দাঁড়া তরকারি দিচ্ছি। আমি ভেবেছিলাম হয়তো চা দিয়ে খেয়ে নেবে, চা দিয়ে সত্যি খেতে পাচ্ছিল না। তারপরে তরকারি একটু দিলাম, একটুখানি খেয়ে গেল। আর লুচি হচ্ছে আমি 2-3টে খেলাম, খেয়ে নিয়ে ওর জন্য কয়টা ভেজে রেখেছি, কারণ ও কখন আসবে ঠিক নেই। আস্তে আস্তে অনেক বেলা হবে, তখন ওই চা দিয়ে খেয়ে নেবে। তরকারিও রয়েছে, যদি চায় তো ওটা দিয়েও খেতে পারে, কোনো প্রবলেম নেই। তারপরে দেখো টিফিন খাওয়া হয়ে গেছে, খেয়ে দে আর ঘরগুলো হচ্ছে মুছে নিচ্ছি। ঘরগুলো তো প্রতিদিন মুছি আমি, এটা অফ যায় না, প্রতিনিয়ত কাজের মধ্যে এটা একটা বিশেষ কাজ, ঘরগুলো একটু মোছা। ঘর যদি একটু পরিষ্কার না থাকে না, মনের মধ্যে কেমন একটা লাগে, যেন একটা কি কাজ করিনি, একটা অপূর্ণতা থেকেই যায়। এটাই আর কি ব্যাপার। তো এই ঘরগুলো সব মুছছি, মোছা হয়েও গেছে। তারপরে কয়েকটা বাসন আছে মাজছিলাম। এসছে আমাদের সুমনা এসছে। সুমনার শরীরটা খুব খারাপ, ভোরবেলা থেকে পেটে খুব যন্ত্রণা হচ্ছে, মেয়েটা কদিন ধরে খুব ভুগছে। তাই বলছে জেঠিমা জানো তো, ভোরবেলা উঠেছি আর আমার ভাই জল খাওয়ালো, চোখে মুখে জল দিল, আমার এত যন্ত্রণা হচ্ছিল। তো এই গল্পটাই করছে। তা আমি বলছিলাম তুই তো হোমিওপ্যাথি দেখিয়েছিস, হলে একটা অ্যালোপ্যাথি ভালো ডাক্তার দেখা, তারা হয়তো বলবে আলট্রাসোনোগ্রাফি করতে, সেটাই ভালো হবে। কারণ কোনো কিছু ফেলে রাখাই ঠিক নয়, কারণ মানুষের শরীর, বিশেষ করে মেয়েদের, কখনো থেকে কোথায় কি যে হয়ে যায় তার কেউ বলতে পারে না।
সেটাই বলছিলাম যে ভালো কোনো ডাক্তার দেখিয়ে সেটার পরামর্শ নে, কারণ হতেই পারে হোমিওপ্যাথিতে যদিও রোগ অনেক সেরে যায় কিন্তু অনেকটা সময় লাগে, কীরকম ব্যাপার শরীরের ব্যাপার। আর তারপরে দেখো স্নান হয়ে গেছে, তাড়াতাড়ি করে চালটা একটুখানি ভিজিয়ে রাখলাম, এরপরে পুজোটা দিয়ে আসি, তারপরে চালটা চড়িয়ে দেবো হাঁড়িতে। ওইটা দুজন ছিল না? ওটা বড় বোন। কোনটা বড়? এটা বড়? এই বড় বোন। বড় বোন আর ওই যে দুটো দুটো মেয়ে, তিনজনই মেয়ে তো। আমি 9 মাসের ছোট বড় আর ও আর 2 মাসের। সুমনার বাড়িতে ওর মামা মামি এসছে আর তার 3 ছেলে মেয়ে এসছে, ছেলে নয় 3জনই মেয়ে, সেটাই আমি বলছিলাম যে 3জনেই কি মেয়ে। আর আমার ব্লগে ওদেরকে তোমরা দেখতে পাবে, আমার জীবনধারার সঙ্গে যারা আমার চারপাশে রয়েছে তাদেরকে তো দেখাতেই হবে। আর বাঘাও দেখো চুপচাপ বসে বসে ওদেরকে দেখে যাচ্ছে। ও না লোকজন দেখতে খুব ভালোবাসে, আর আমাদের সঙ্গে থাকতে থাকতে আমাদের মতনই হয়ে গেছে। তুই খুব আড্ডাবাজ হয়ে গেছিস, হ্যাঁ বাবলা? খুব এদিকে শোন, এতক্ষণ পরেও গান তো বাবার সঙ্গে মিশে মিশে তুই আড্ডাবাজ হয়ে গেছিস। এদিকে এখানে এখানে এতক্ষণ পর যেটা বলছি ওই বাতাবো না, যেটা বলতে যাচ্ছি আটকে যাচ্ছি। আর এখন গানটা এতক্ষণ পর বন্ধ হলো, তাহলে তোমাদের সঙ্গে কথা বলছি, এখন কথাই বলতে পারছিলাম না। আর বাবলার অবস্থা দেখো কি আরম্ভ করেছে। চানটা করে না, যা চান করে যা, চান করে নে। গা ঝাড়ছে, চান করার নাম নেই, 3-4 মাস চান করে না। এতক্ষণ পর গানটা শোনা যাচ্ছে না, কদিন ধরেই গান আর তোমাদের সঙ্গে যে কথা বলবো সেটাও বলতে পারছি না, গানটাই বন্ধ হলো। এবার একটু কথা বলছি, সব সবজি নিয়ে বসেছি, আজকে সেরকম কিছু করবো না, শাক করছি আর তরকারি ফ্রিজে এখনো আছে। ও মাছ নিয়ে এলো, দেখি মাছ ভাবছি ভাজা করবো, আজকে আর ঝাল টাল করবো না, বেশি কিছু করবো না, এমনি ঘটা বাজে যাবে। দেখছি কয়েকটা শাক পচেও গেছে, পচে যাবে তো, বেশি দিন থাকে না, পরের দিনই খেয়ে নিতে হয়। পরের দিন একদিন খেলাম, ওই দিনকে করেছিলাম জন্মদিন দিন, তারপরের দিন আর খাওয়া যায়? পর ভাল লাগে না শাক খেতে, ছাড়া ছাড়া হলে ঠিক আছে। আজকে করে নি, একটুখানি আছে আর ডাটাগুলো ডাটাগুলো ফেলে দিলেই ভালো হয়। হ্যাঁ বন্ধুরা, ওর জন্মদিনের দিনকে 2 বান্ডিল তো কলমি শাক এনেছিল, তো তোমরা তো দেখেছো। তো 1 বান্ডিল করেছিলাম আর 1 বান্ডিল রেখেছিলাম, তো পরপর তো কলমি শাক খাওয়া যায় না, তো ভেবেছি যে আজকে রবিবার, তো রবিবার দিন কলমি শাক পেঁয়াজ দিয়ে ভাজা করব। তারপর ফ্রিজ খুলে দেখি কলমি শাকের এই ডাঁটিগুলো না পচে পচে যাচ্ছে, কি কয়েকটা শাকের পাতাও পচে গেছে। তো মোটামুটি ভালোই ছিল, তো শাকগুলো বেছে নিলাম, বেছে নিয়ে ভালো করে কাটলাম, কেটে পেঁয়াজ দিয়ে ভাজা করব। পুরোপুরি নষ্ট হয়নি, তবে কি বলো তো, একটা দিন দেরি করলে হয়তো শাকটাই খাওয়া হতো না। আমার বর কি করেছে জানো, আজকে স্নান করতে একটু দেরি হয়ে গেছে, তো কি করেছে, ও মাছটা ধুয়েছে, নিজে ধুয়ে পাকামো করে নুন হলুদ মাখিয়ে রেখেছে। নুন হলুদ দিয়ে আমি মাখাই না, যদি বা ফ্রিজে রাখি, কাঁচাই রাখি বেশিরভাগ, তো হলুদটা মাখিয়ে রাখলেও নুনটা একদমই দিই না, কারণ কি বলতো নুনে জল ওঠে আর তারপরে ছাড়ানো খুব মুশকিল হয়। তো ওইটা জানে না, বইয়ের কাজটা একটু লাঘব করার জন্য ওটাই করেছে। সেটাই বলছিলাম, কেন তুমি নুন হলুদ মাখিয়ে রাখলে? স্পেশাল ডিশ আমি করিনি, পাশের বাড়ি পাখি দিদি মেয়েকে দিয়ে পাঠালো, বাঘা গন্ধে আর থাকতে পারছে না, খাসির মাংসের গন্ধে, কিন্তু সহ্য করতে পারে না খেতে চায় কিন্তু সহ্য করতে পারে না। এই ধুয়ে 1 পিস দেবো আর কি হবে, চিকেন রাখা আছে ওর জন্য। চুলটা পুরো ভিজে আমার, যা করে রেখেছি, এখন রান্নার সময় আর এখন সময় নেই, রান্না টান্না করে চুলটা আঁচড়াতে হবে। ওর জন্য একটু চিকেন আছে, চিংড়ি মাছটা আছে, ভাবছি চিংড়ি মাছটা ভাপাবো, সর্ষে আর ভাপাবো।
আমি জানতাম না ও আজকে মাছ আনবে, তো মাছটা এনেছে। আমি 4 পিস মতো ভেজে রেখে দিই, যদি এবেলা নাও খাই ওবেলা ভাজা অন্তত খেয়ে নেব। আর প্রথমে না আমি ভেবেছিলাম চিংড়ি মাছটা ভাপে করব, তারপরে ভাবলাম না থাকবে, সর্ষে বাটা দিয়ে একটু ঝাল ঝাল মতো করে দিই। আর পারলে একটা মাছ অন্ততই ঝালের মধ্যে দিয়ে দেব, আর এমনি খাওয়ার কোনো অসুবিধা হবে না। আজকে তো স্পেশাল মটন হয়েছে। মটন যদিও বা আমি খাই না, মাটন আমি একদমই অনেক বছর হলো মটন খাওয়া ছেড়েই দিয়েছি। চিকেনটা ওই খাই, তবে না খাওয়ার মতো। আমার মাংস একদমই ভালো লাগে না। আমি একটু মাছ প্রিয়, মাছ খেতে ভালোবাসি। ছোটোবেলা থেকে অনেক রকম মাছ খেয়ে অভ্যেস আছে আমার। এটা এসছে আমার বাবার থেকে। বাবাও মাছ খেতে এত ভালোবাসে, কত রকম যে মাছ আগে আনতো। কিছু রান্নার করিনি, তাই এটা বন্ধ করে দিই। যে রান্না বেশি কিছু করিনি, ওই ঝাল করবো আর মাছগুলো ভাজলাম, যদি মনে হয় তো ওবেলা খাবো। আর আমি মাছ হয়তো খেতে পারি এবেলা ভাজা, আর একটা আছে পাকার জন্য, ওগুলো ভেজে রাখলাম, জানি আমি কি করব। আর এই চিংড়ি মাছটা করে নিয়ে থেকে বার করা আছে, টেবিলের উপর রয়েছে, গরম করব। আর সকালবেলাতে তোমাদের সঙ্গে কোনো সেমন কথা বলতে পারছি না, পাশে ওখানে গান হচ্ছে, কপিরাইট চলে আসবে তো ওই জন্য। চুলটা দেখো কি অবস্থা করে রেখেছি, মাথা গজেছি তো, চুলটা একটুখানি খাওয়া দাওয়া করে চুলটা আগে ঠিকঠাক করতে হবে। মানে ঠিকঠাক মানে কি, চুলটা একটু আসবে, ওই সিল্ক অ্যান্ড শাইন দিয়ে একটুখানি ঠিক অবসর হয়ে আসে চুলটা। চলো, আমি মাটন খাই না বলে তো আমার বর না বাড়িতে মাটন একদমই আনে না। তা আমি বলি যে আনো, অল্প করে আনো, দুজনের মতো, তুমি আর বাঘা, ওরও তো খাওয়া দরকার মাটন। হয়তো তেল মশলা দিয়ে খাওয়াবো না, একদম সেদ্ধ করে হলুদ দিয়ে সেদ্ধ, যেমন চিকেন করি ওরমভাবে জুসটা করা ওর খাওয়ার পক্ষে খুব ভালো। কিন্তু কিছুতেই আনে না, যেহেতু আমি খাই না। তো এই মাটনটা আমার বড় খুব খেতে ভালোবাসে, তো ওই পাশের পাখি দিয়ে গেছে, ভালোই হলো। ওর বেশ খাওয়াটা আজকে দুপুরবেলা জমেও যাবে। দুপুরবেলা সাধারণত রবিবার দিন ও চিকেনের আনিনি আজকে, তো ওটাই বলছিল যে রবিবার তো চিকেনটা আজকে আনা হলো না, ভালোই হলো। তো দেখো বোতলগুলো সব ভরে নিচ্ছি। একটা কাজের মধ্যে প্রতিদিনের এটাও একটা বিশেষ কাজ, এই জল ভরা। আমাদের এই জলের জায়গাটায় তো নিচু, তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি জল ভরি না কোমরে খুব লাগে। ওই বসে বসে জলগুলো একটু বোতলগুলো ভরে নিলাম, জলের বোতলগুলো। খাওয়ার আগে যত কাজ করে নিই, খাওয়ার পর যেন একদমই ভালো লাগে না কোনো কাজ করতে। তো দেখো সোয়াবিন আলুর তরকারিটা খাচ্ছি, আর এত ভালো লাগছে খেতে খেতে। আমার বরকে বলছিলাম তুমি কখন খাবে, 4টে তো প্রায় বাজতে চললো। এই রকমই করে জানো তো, খাওয়ার ব্যাপারে এত অনীহা। সোফা থেকে চলে এসছে তলায়, গরম লাগছে ওর। বাবলা গরম লাগছে, কি গো পাখাটা চালিয়ে দেবো? তলায় শুয়ে আছে দেখো। বন্ধুরা এখন বিকেল 5:30 বাজে, এখন 6টা বাজতে চললো। তা আমার বর কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল, তো সন্ধে হয়ে আসতে দেখি ও বললো তুমি ওকে ডাকুনি কেন, আমার তো কাজ আছে। বেলা বেড়েছে তো, এখন 5:30 বাজতে চললো। হ্যাঁ রোদ্দুর ঠিক না, বিকেলবেলা বলা যায়, এই সময় সন্ধে হয়ে যেত শীতকালে। শীতকালে এই সময় সন্ধেবেলা, গোধূলি বেলা। জুতোটা বেশ ভালো হয়েছে, নতুন এসছে না, ওকে দেখছে শুকে চলে আসে। হ্যাঁ নতুন লোক খিদে পেয়েছিল, এতক্ষণ আমরা চা খেলাম আর আমাদের দিকে হাঁ করে। হ্যাঁ একটুখানি সামান্য ওই মাংসটা সহ্য করতে পারে না, আগে খেত। আমি টেস্ট করেছি, ভালো হয়েছে। বাবা রান্না করেছে না, ডাল দিয়েছে। ঝাল খাস না গো? ওদের কাছে আরো কম হয়েছে। তোরা কি শুকনো লঙ্কার ঝাল খাস না কাঁচা লঙ্কা? শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা খাওয়া ঠিক না। ওর মা যে মাটন দিয়ে গিয়েছিল, তো মাটা করেনি, ওর বাবা রান্না করেছিল আর ঝালটা দিয়েছিল। আমরা ঝাল খেলেও আমার বর না একদমই ঝাল খেতে পারে না, সেটাই বলছিল যে তোরা এত ঝাল খাস। আমি আবার বললাম যে ঝাল ঝালই ভালো লাগে, মাংস একটু ঝাল না হলে হয়। আর দেখো সুমনা আর এই যে সুমনার এক বোন, ওরা একই সমবয়সী, তো এই পরের বছরই মাধ্যমিক দেবে।
তো সুমনার ইতিহাস পড়াটা মুখস্থ হচ্ছিল না, কিছু প্রবলেমও হচ্ছিল। আমি কিছু ইতিহাস পড়াটা বুঝিয়ে দিলাম ও পড়া একটুখানি তৈরিও করে দিলাম। অনেক দিন পর পড়ালাম আর পড়াতে বেশ ভালোও লাগছে। তো আমি বললাম যে কোনো কিছু প্রবলেম হলে আমার কাছে নিয়ে চলে আসবে, আমি বুঝিয়ে দেব, জিনিসটা তৈরিও করে দেব। তারপরে কোথায় যাবে? ওর মা ডাকছে। কেন? আরে খাবে তো। বাঙালি জাতির মনে যে নতুন উৎসাহ উদ্দীপনা সমাজতান্ত্রিক চিন্তাধারার সঞ্চার করেছিল তা নতুন সমাজ গঠনের পক্ষে সত্যি অপরিহার্য। আমিও এখন মুখস্থ করতাম গো ছোটবেলায়। উপসংহার সর্বশেষে বলা কেন? আরে এমনি পড়াচ্ছি না। সর্বশেষে বলা যায় যে বঙ্গদর্শন আমি বলি উপসংহার আমি সর্বশেষে যদি আগে থেকে কোথাও কিন্তু অনেক টিউশনই পেতাম, চেষ্টা করিনি বলে, চর্চার মধ্যে নেই তো। তুমি পারলে আমার ভাইটাকে মেয়ে ধরে একটু শুধরে দাও। বাচ্চাদের পড়াই তো সব থেকে টাফ। পরে পরে তুই যেমন তো কথা বলে দিতে পড়ছিস, ও ভাবে যাচ্ছে সেদিনকে পড়ছিল একটা পড়ার মানে 14বার বকতে হচ্ছে। ধৈর্য, প্রচুর ধৈর্য লাগে। সব থেকে বাচ্চাদের মায়নাটা বেশি। এসো, দিদিরা চলে যাচ্ছে, পড়ে টরে নিয়ে আসবি, পড়বি মাঝে মাঝে। এই জীবন বিজ্ঞানটা, ইতিহাস, ভূগোল এগুলো আনবি। হ্যাঁ, ব্যাকরণটা মাথায় ভালো করে ঢুকিয়ে দেবো। সে তোমার সন্ধি কারক ফারক এগুলো সব নিয়ে আসবি। ব্যাকরণ আমি ছাকা নাম্বার একদম অঙ্কের মতো নাম্বার ঠিক করলে। বাংলায় তো ব্যাকরণটা ভালো করে করতে হয়। নাও বন্ধুরা, জঙ্গলের ওই ধারটা পুরো না অন্ধকার, কিছু বোঝাও যাচ্ছে না। তো এই মোবাইলের ভিডিওটা একটু জুম করে দিলাম, জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। ওখানে একটা প্যাঁচা বসে আছে, ধূসর রঙের প্যাঁচা। লক্ষ্মী কিন্তু প্যাঁচা নয়, কিন্তু প্যাঁচা। কিন্তু এই বিকল্প মানে প্রজাতির প্যাঁচা তো দেখাই যায় না, প্যাঁচা তো প্রায় দেখাই যায় না। সেজন্য আমরা সবাই উৎসাহ ভরে এটা দেখতে শুরু করলাম। কতজন মানুষ জড়ো হয়ে গেছে প্যাঁচাটা দেখার জন্য, ভিডিও করছে সব। ওই এখন তো অনেকটা কালার হয়ে গেছে। হ্যাঁ, দে মধ্যে ওদিকে ব্ল্যাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে সব ছবি তুলছে। কিছুক্ষণ দাঁড়িয়ে প্যাঁচাটা দেখছিলাম, তারপরে ঘরে চলে গেলাম, কারণ 10:30 প্রায় বাজে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। শুভরাত্রি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে।